আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি পারভিন মিতু। জানাবো বিস্তারিত সংবাদ। দেশের রাজনীতির আকাশের কালো মেঘ কেটেছে হাজার মাইল দূরে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মাধ্যমে। নির্বাচনের তারিখ পরিবর্তনের ইঙ্গিতে শক্ত বরফ গলেছে এই বৈঠকে, এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকটি সরকারের প্রতি বিএনপির আস্থা ফিরিয়ে আনতে মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মত তাদের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে অন্য দলগুলোর ঐক্যমত দরকার, সেজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। রুদ্র রফিকের রিপোর্ট। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের মধ্যে আলোচনায় সংস্কার ও বিচার দৃশ্যমান করা গেলে 2026 সালের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের সম্মতি দেন প্রধান উপদেষ্টা। এই খবরে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে ফেরে স্বস্তি। নির্বাচনী বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন, সরকার ও বিএনপির মধ্যে এখন আর কোনো টানাপোড়েন নেই। এখন যেটা করণীয় সরকারের পক্ষ থেকে সব দলকে ডাকা, যে কিভাবে নির্বাচনটা আয়োজন করা যায়, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন কমিশনকে সহায়তা কিভাবে করা যায়, যাতে করে সবাই ঐক্যমতে আসে যে আমরা সবাই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বা রোজার আগে নির্বাচনটা চাই। এই ঐক্যমতে আসতে হবে। এটা আস্থার যে সংকটটা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য একটা বড় মাইলস্টোন, বড় মাইল ফলক। দেশে গণতন্ত্রের উত্তরণের পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করেন আরেক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। বর্তমান মুহূর্তে যেসব সমস্যাগুলো আমরা দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেই ধরনের সংকট থাকছে না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের সমস্যা কিন্তু এটা একটা অব্যাহত সমস্যা। এটা সামনের দিকেও আবার নতুন নতুন সমস্যা দেখা দিবে। কাজেই এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দূরদৃষ্টি এবং তাদের বিচক্ষণতার উপর নির্ভর করবে কিভাবে সামনের দিকের সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারব। জুলাই হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি সব দলকে আস্থায় এনে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে সরকার, এমনটাই আশা বিশ্লেষকদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এতক্ষণ প্রচারিত হলো মাগরিবের আজান। আবার ফিরে যাচ্ছি সংবাদে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে ঘটা ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে শঙ্কা ছিল তা অনেকটাই কেটে যায় শুক্রবারের লন্ডনে হওয়া দীর্ঘ প্রতীক্ষিত প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। তবে মাঠ পর্যায়ে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কি প্রস্তুত? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। ছোটখাটো ঘটনা ঘটে থাকলে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে, এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। আগের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর দাবি করে কিছু সংস্কার প্রয়োজন বলে জানান তিনি। ভারতের পুশিনের তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। যেটা একটা প্রপার, এই যে জঙ্গলের ভিতরে ফেলায় দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলায় দেওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, এটা যেন না। এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু এটা স্ট্রং প্রোটেস্ট করতে পারছি। আর যদি আমাদের কোনো নাগরিক হয় আর আমরা যদি ওনাদের যেসব নাগরিক আছে আমরা কিন্তু প্রপার চ্যানেলে পাবো। গুম কমিশনের প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কর্মকাণ্ড হিসেবেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাব নিয়ে অনেক বিতর্ক আছে মাননীয় উপদেষ্টা, সেটা নিয়ে যদি কোনো বিতর্ক নাই। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা।
কোনোভাবেই যেন গণতন্ত্র উত্তরণের পথ ব্যাহত না হয় সেজন্য দেশের সব রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি জানান, নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদী শক্তি নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাদ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যৌথ প্রেস ব্রিফিংয়ে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে এবং আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছে জামাত। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায় দলটি। অন্যান্য দলের মতো তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে খুবই স্বাভাবিক মনে করে জামাত, কিন্তু একটি রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতির মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করে জামাত। যুক্তরাজ্যে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:15 তাকে বহনকারী বিমান বাংলাদেশ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এবারের সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারে অন্যান্য প্রসঙ্গ। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে বন্ধ হওয়ার 17 দিন পর চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা। আহতদের কারোই আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই বলে কয়েকজন গায়ের জোরেই এখনও আছেন হাসপাতালে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সরব। বাকিটা জানাচ্ছেন মাহিনা রাফাত। সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান সহ নানা দাবিতে বারবার আন্দোলনে নেমেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানের আহতরা। সবশেষ গত 28শে মে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক নার্সদের সাথে সংঘর্ষে জড়ায় জুলাই অভ্যুত্থানে চিকিৎসা নিতে আসা রোগীরা। একদিকে হাসপাতালকে হোটেল বানিয়ে রাখার অভিযোগ, অন্যদিকে নিজেদের নিরাপত্তার অজুহাতে কর্মবিরতিতে যান চিকিৎসক নার্সরা, ফলে বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম। হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় প্রতিদিন গড়ে 4 থেকে 5,000 রোগী। টানা 17 দিন পর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুনরায় সেবা চালু হওয়ায় খুশি চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের বেশিরভাগই ছেড়েছে হাসপাতাল। যারা এখনো আছেন তাদের প্রত্যাশাও কম নয়। আমাদের 18 কোটি জনগণ কি জানে আমাদেরকে অনেক কিছু দেওয়া হইতেছে, কিন্তু আসলে মিথ্যা। আমাদেরকে মূলা দেখানো হচ্ছে, মূলা ঝুলিয়ে দেখানো হচ্ছে, কিন্তু মূলা দিচ্ছে না। আমাদের ইমার্জেন্সি চিকিৎসা লাগবে, আমাদের পুনর্বাসন আর জুলাই সনদপত্র, এই 3টা জিনিস হলে আমরা নিরাপদে আমরা যার যে বাড়ির কর্মস্থলে ফিরে যাবো। আমরা দীর্ঘ 11 মাস এই হসপিটালে ভর্তি আছি, আমরা আর হসপিটাল থাকতে চাই না। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম জানান, আহতদের কারোই আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসা তাদের দরকার আছে, সেটা বাসায় বসে নিলেই হবে। আর কিছুদিন পর পর তাদের ফলো আপে আমরা সাজেস্ট করবো আসার জন্য, কিন্তু হসপিটালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার মতো একজনও এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে বহিরাগত কেউ যেন হাসপাতালে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি, তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি। মাহিনা রাফাত, RTV, ঢাকা। আবারও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু। চলতি বছর এ পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে, আরও 5,500-এরও বেশি মানুষের শরীরে ছড়িয়েছে ডেঙ্গু ভাইরাস। কীটতত্ত্ববিদরা বলছেন সঠিকভাবে ঔষধ না ছিটানোই বেড়েছে প্রকোপ। আর নগরবিদরা বলছেন সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর এই প্রকোপ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। একদিকে কোভিডের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার ভয়, অন্যদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
প্রতি বছরই দেশে গ্রীষ্ম ও বর্ষাকালে বেড়ে যায় ডেঙ্গুর প্রকোপ। এ বছরেও তার ব্যতিক্রম নয়। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫,৫০০-এর বেশি মানুষ। কীটতত্ত্ববিদরা বলছেন, কর্মীদের সঠিক নিয়মে ঔষধ ছিটাতে না পারায় মরছে না ডেঙ্গুর বাহক এডিস মশা। মশার উপরে যখন ইনসেকটিসাইডগুলো স্প্রে করা হয় তখন কিন্তু মশার কিছু স্পেসিফিক শরীরের জায়গা আছে যে জায়গাগুলো দিয়ে এটা সে মশাটা নিয়ে নেয় বা কীটনাশকগুলোকে সে গ্রহণ করবে। সেই অংশগুলো যদি এই ইনসেকটিসাইড প্রতিরোধী হয়ে ওঠে তাহলে কিন্তু আসল জায়গা পর্যন্ত ঔষধটা পৌঁছাইতে পারবে না। ইনসেকটিসাইডগুলো আমরা দিচ্ছি বা বালাইনাশক দিচ্ছি, তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এটা ঠিক আছে কিনা। আমি যখন এটার ধরেন রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে সেই সময় হয়তো তারা খুব ভালো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দিয়ে রেজিস্ট্রেশনটা পার করছে, বাট যখন এটা প্রকিউরমেন্টে সাপ্লাই দেওয়া হচ্ছে, মাঠে যেটা দেওয়া হচ্ছে সেটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হয়তো কোনো সময় ভালো থাকতে পারে, কোনো সময় কম থাকতে পারে বেশি। এইটাকে প্রপার মনিটরিংয়ের ভিতরে নিয়ে আসতে হবে। নগরবিদরা বলছেন, স্থানীয় সরকার ভেঙে পড়া এবং সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই মশার বিস্তার ঘটছে। স্থানীয় সরকার ব্যবস্থা দীর্ঘদিন অকার্যকর ছিল। আমাদের অনেক শহরেই তো আমাদের যারা মেয়ররা ছিলেন না, শেষ পর্যন্ত কিছু কিছু জায়গায় প্রশাসক নিয়োগ করা হলো, আর স্থানীয় পর্যায়ে কাউন্সিলর তো নাই। তো যার ফলে স্থানীয় এলাকাতে লোকাল কমিউনিটিতে যে ডেঙ্গুর প্রিপারেশন, মূলত মশার জন্য আমরা যে ওষুধ ছিটাচ্ছি কিনা সেটা দেখভাল করা, এলাকাবাসী তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সাথে কমিউনিটির সম্পৃক্ততা নিশ্চিত করা, এবং আমাদের যে ড্রেনগুলো খালগুলো পরিষ্কার আছে কিনা এটা লোকাল পর্যায়ে দেখভাল করার তেমন কোনো মেকানিজম দীর্ঘদিন অনুপস্থিত ছিল। ডেঙ্গু যে বাড়বে এটা কিন্তু আমাদের আগে থেকে গবেষণায় এসেছে যে আমাদের প্রস্তুতি দুর্বল এবং মশার উৎপাতটা বাড়বে, এবং সেটার বিপরীতে আমাদের স্বাস্থ্যসেবারও প্রস্তুতি খুবই দুর্বল। কোন কোন এলাকায় কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে। আক্রান্ত মশা যখন সিটি কর্পোরেশন থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাচ্ছে, ওখানে গিয়ে যদি কোনো সুস্থ মানুষকে বাইট করে বা কামড় দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটা আক্রান্ত হয়ে যাবে। বাট এটা যদি প্রপারলি ট্রেস আউট না হয়, যদি ফাইন্ড আউট করা না যায় যে এই ব্যক্তিটা আক্রান্ত হয়েছে কোন সোর্স থেকে, তাহলে কিন্তু যে মশাটা তাকে কামড় দিচ্ছে সে কিন্তু বাধাহীনভাবে এটাকে আরও হাজার হাজার মশাকে আক্রান্ত করতে সমর্থ হবে। ঢাকার বাইরে থেকে আক্রান্ত হয়, চিকিৎসা নিতে ঢাকায় আসতেই পারে, কিন্তু তাকে সঠিক অ্যাড্রেসটা ট্রেস আউট করতে হবে, বলে দিতে হবে। এলাকা ভিত্তিক একটা ড্রাইভ দেওয়া উচিত, যেখানে এলাকার যে কোনো জায়গাতে জমা পানি কিংবা ময়লা আবর্জনা সেগুলো সরিয়ে ফেলা উচিত। আমাদের তরুণরা কিন্তু এক্ষেত্রে বড় শক্তি হতে পারে, তরুণদেরকে সম্পৃক্ত করার চিন্তা করা উচিত। আর দেশের নগর এলাকাতে কিন্তু স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের একটা কমিটি তৈরি করা উচিত, যারা এই এলাকা ভিত্তিক এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানগুলো করবে। এইটা না করলে কিন্তু শুধুমাত্র জাস্ট আপনি প্রশাসক কি বলল সেটার উপর নির্ভর করে কিন্তু স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান হবে না। এই জন্য এলাকাবাসীকে সম্পৃক্ত করার জন্য কমিটিগুলো খুব দ্রুত তৈরি করে ফেলা উচিত। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু কোনো সাধারণ জ্বর নয়, হতে পারে প্রাণঘাতী। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।